চরক সংহিতায় মহর্ষি চরকজি বলেছেন, রোগা সর্বে অপি মন্দগ্নো, অর্থাৎ সব রোগের মূল কারণ হলো মন্দ অগ্নি বা দুর্বল জঠরাগ্নি। আয়ুর্বেদের বহু মহর্ষি ও আচার্য বলেন, শরীরে যত বড়ই অসুখ হোক না কেন তার মূল শিকড় লুকিয়ে থাকে আমাদের পেটের অগ্নিতেই। যদি অগ্নি প্রখর থাকে তাহলে খাদ্য সঠিকভাবে হজম হয়, পুষ্টি ঠিকভাবে মেলে এবং শরীর সবল হয়। কিন্তু যদি অগ্নি দুর্বল হয়ে যায় তবে খাদ্য সম্পূর্ণরূপে হজম হতে পারে না, অথবা অর্ধেক হজম হয়েই থেকে যায়। একে আয়ুর্বেদে আম বলা হয়, অর্থাৎ অপরিপাকৃত খাদ্য, যা শরীরের জন্য বিষে পরিণত হয়। এই আম ধীরে ধীরে শরীরে জমে থেকে নানা রোগ সৃষ্টি করে। তাই যদি অন্ন বা খাবার সঠিকভাবে হজম না হয় তবে কেউ না ওজন বাড়াতে পারবে না কমাতে পারবে। গ্যাস, অম্লতা, কোষ্ঠকাঠিন্য, খাওয়া দাওয়া শরীরে না লাগা, ক্ষুধা না লাগা, সবসময় পেট ভরা ভরা লাগা, ক্লান্তি ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, মাথা ব্যথা, মাইগ্রেন, ত্বক নিস্তেজ হয়ে যাওয়া, মুখে দাগ, ছোপ বা ব্রণ পিম্পল ওঠা, চুল পড়া, শরীরের দুর্বলতা, মনোযোগের ঘাটতি, সবসময় অস্থির ও খিটখিটে মেজাজ, এই সব কিছুর মূল কারণেই হলো অপরিপাক বা বদহজম। এবং এর পাশাপাশি আরো বহু বড় রোগের জন্ম হয় শুধু এই হজম শক্তি দুর্বল থাকার জন্য। তাই আজ আমরা আলোচনা করব 5টি প্রাচীন বৈদিক উপায়। যদি এইগুলো আপনি নিজের দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করেন তাহলে মাত্র কয়েকদিনের মধ্যেই আপনার হজম শক্তি এত শক্তিশালী হয়ে উঠবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা, এই পদ্ধতিগুলি কোনো ওষুধ বা কেমিক্যালের ওপর নির্ভরশীল নয়। এগুলো সেই প্রাচীন উপায় যা মহর্ষি ও আচার্যরা হাজার হাজার বছর আগে অবলম্বন করেছিলেন, এবং আজও এগুলো 100% কার্যকর ও প্রাসঙ্গিক। কিন্তু হজম শক্তি বাড়ানোর আগে আমাদের এটা ভালোভাবে বোঝা দরকার যে শরীরের ভেতরে হজম বা ডাইজেশন কিভাবে হয়, অর্থাৎ খাবার শরীরে কিভাবে হজম হয় এবং আসলে সেটা হজম হচ্ছে নাকি ভিতরে পচে যাচ্ছে, এই বিষয়টা বোঝা অত্যন্ত জরুরি। হজম প্রক্রিয়া শুরু হয় আমাদের মুখ থেকেই। যখন আমরা খাবার চিবোই তখন মুখ থেকে যে লালা বা স্লাইভা বের হয় তাতে এমন এনজাইম থাকে যা খাবারের মধ্যে থাকা স্টার্চ ভাঙা শুরু করে দেয়। যখন আপনি খাবার ভালোভাবে চিবিয়ে গিলে খান তখন সেই খাবার খাদ্যনালী দিয়ে আপনার পাকস্থলীতে পৌঁছায়। পাকস্থলীতে 3 রকম গুরুত্বপূর্ণ রস নিঃসৃত হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিউকাস ও পেপসিন। এই 3টির মিলিত ক্রিয়াকেই বলা হয় জঠরাগ্নি। এই অগ্নি এই খাবারকে ভেঙে দেয়, তাকে রসে পরিণত করে এবং শরীরকে পুষ্টি দেয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড এতটাই শক্তিশালী যে এটি চাইলে পাকস্থলীর দেয়ালকেও পুড়িয়ে দিতে পারে। তাই শরীর মিউকাস নিঃসরণ করে যা পাকস্থলীর অভ্যন্তরীণ দেয়ালকে সুরক্ষিত রাখে। যখন এই রসগুলি খাবারের সঙ্গে মিশে যায় তখন পাকস্থলী একটি চর্ণন বা নাড়াচড়ার কাজ করে যেন খাবার ভালোভাবে মিশে ও ভেঙে হজম হতে পারে। পাকস্থলী সংকুচিত ও প্রসারিত হতে থাকে, এতে খাবার সমানভাবে মিশে যায় এবং হজম প্রক্রিয়া শুরু হয়। প্রায় 4 থেকে 5 ঘন্টা পাকস্থলীতে থাকার পর খাবার ক্ষুদ্রান্তে চলে যায়। এখানে তার দেখা হয় পিত্তরসের সঙ্গে যা যকৃৎ থেকে নির্গত হয় এবং এটি ফ্যাট বা চর্বি ভাঙতে সাহায্য করে। একই সঙ্গে অগ্নাশয় ও আত্মিক রস খাবারের প্রোটিনকে আরো ছোট ছোট অংশে ভেঙে দেয়। ক্ষুদ্রান্তে একটি বিশেষ গতি বা চলন হয় যাকে বলা হয় পেরিস্টালসিস মুভমেন্ট। এটি খাবারকে সামনের দিকে ঠেলে দেয় যাতে হজমের পর পুষ্টি শোষিত হতে পারে। ক্ষুদ্রান্তের দেওয়াল খাবার থেকে পুষ্টিগুণ শোষণ করে শরীরের 7টি ধাতু তৈরি করে: রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা এবং শুক্র ধাতু। এই প্রক্রিয়াকেই আয়ুর্বেদে বলা হয় ধাতু পোষণ তত্ত্ব। এরপর যে খাবার সম্পূর্ণভাবে হজম হতে পারে না তা বজ্ররূপে বৃহদান্তে পৌঁছে যায় এবং পরে মলরূপে শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। আয়ুর্বেদে এই প্রক্রিয়াকে বলা হয় মলবাহ্য ক্রিয়া, যার মাধ্যমে শরীর নিজের বিষাক্ত পদার্থ বা টক্সিনগুলো শরীর থেকে বের করে দেয় এবং নিজেকে পরিশুদ্ধ ও নবীন করে তোলে। আর আজ আমরা প্রথমে এই মল থেকে বুঝব যে আমাদের হজমতন্ত্র কতটা শক্তিশালী। নাম্বার 1, মল পর্যবেক্ষণ। দেখুন, একজন মানুষ প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 কিলো আহার গ্রহণ করে। এখন প্রশ্ন হলো, এই খাবার কি ঠিকভাবে হজম হচ্ছে নাকি শরীরের ভেতরে পৌঁছে যাচ্ছে? এর সবচেয়ে সহজ পরীক্ষা হলো নিজের মল পরীক্ষা করা, অর্থাৎ নিজের স্টুল অবজারভেশন করা। আয়ুর্বেদ অনুযায়ী মূলত 7 ধরনের স্টুল বা মল দেখা যায়। টাইপ 1 দেখতে কিছুটা এইরকম হয়, ছোট ছোট গোল বলের মতো, একদম ছাগলের বিষ্ঠার মতো। এটি কোষ্ঠকাঠিন্যের চরম স্তর নির্দেশ করে। টাইপ 2 দেখতে কিছুটা এইরকম হয়, লম্বা দণ্ডাকৃতি কিন্তু একটু শক্ত এবং ভিতরে গাঁটযুক্ত। এটিও কোষ্ঠকাঠিন্যের লক্ষণ। টাইপ 3
দণ্ডাকৃতি হলেও সামান্য ফাটলযুক্ত বা ক্রাশ সহ এটি প্রায় স্বাভাবিক ধরা হয়। টাইপ 4 দেখতে একদম মসৃণ কোলার মতো আকারে, এটি পারফেক্ট ডাইজেশনের নিদর্শন, অর্থাৎ হজম একদম ঠিকঠাক চলছে। টাইপ 5 নরম ছোট ছোট টুকরো যা সহজেই বেরিয়ে আসে, এটি সামান্য আর্জেন্সি নির্দেশ করে, অর্থাৎ শরীর দ্রুত নির্গমনের প্রয়োজন অনুভব করছে। টাইপ 6 একদম নরম ভাঙা ভাঙা বা কাদার মতো, এটি ডায়রিয়ার ইঙ্গিত দেয়। টাইপ 7 পুরোপুরি জলের মতন একদম নিয়ন্ত্রণহীন, এটি গুরুতর ডায়রিয়া যার জন্য চিকিৎসকের পরামর্শের প্রয়োজন। যদি মল টাইপ 3 বা 4 ধরনের হয় তাহলে বুঝতে হবে হজম একদম ঠিকঠাক আছে, কিন্তু যদি এর বাইরে হয় তাহলে শরীর আপনাকে সিগন্যাল দিচ্ছে নিজের খাদ্যাভ্যাস ও জীবনযাপন পরিবর্তন করুন। এখন প্রশ্ন আসে, যদি আপনার মল টাইপ 1, 2, 5, 6 বা 7 ধরনের হয় তাহলে একে ঠিক করা যাবে কিভাবে? সমাধান খুবই সহজ, নিজের আন্তরিক শক্তিকে শক্তিশালী করতে হবে এবং সেটা হবে 3টি ধাপে। নাম্বার 1, ডাইজেস্টিভ এনজাইম। খাবার সবসময় ভালোভাবে চিবিয়ে খাও, খাওয়ার পরেই জলপান করবেন না, আর রোজকার খাদ্য তালিকায় কাঁচা ফল ও সবজি অবশ্যই রাখবেন। নাম্বার 2, প্রোবায়োটিক্স। দই, ছাঁচ, ঘরে তৈরি আচার, এইসব খাবারে ভালো ব্যাকটেরিয়া থাকে যা আঁতের ব্যাকটেরিয়ার ভারসাম্য ঠিক রাখে, তাই এইগুলোকে নিজের খাদ্যাভ্যাসে অবশ্যই অন্তর্ভুক্ত করুন। নাম্বার 3, ফাইবার। প্রতিদিনের খাবারে ফল, শাকসবজি, ডাল ও হোল গ্রেনস অবশ্যই রাখবেন। আপনাকে বাইরে থেকে কিছুই নিতে হবে না, যেসব উপায় আমি বলবো সবই আপনার রান্নাঘরে সহজেই পাওয়া যাবে। প্রথম উপায়, গরম জল ও লেবুর রস, সামান্য মৌরি ও শুকানো আদা, এটি সকালে খালি পেটে পান করতে হবে। এটি শরীরকে ডিটক্স করে, হজম শক্তি জাগ্রত করে। দ্বিতীয় উপায়, আদা ও কালো লবণ। খাওয়ার আধ ঘন্টা আগে ছোট একটি আদার টুকরো নিয়ে তার উপর সামান্য কালো লবণ ছিটিয়ে নাও, এতে লালারস নিঃসরণ বাড়ে এবং হজম প্রক্রিয়া আগেই শুরু হয়ে যায়। তৃতীয় উপায়, আদা, হিং, আজওয়ানের জল। খাওয়ার পর সামান্য পরিমাণে এটি খেতে হবে। এটি গ্যাস, ফাঁপা ভাব এবং পেট ভারী লাগা দূর করতে অত্যন্ত কার্যকারী। প্রতিদিন নয়, সপ্তাহে 1 থেকে 2 বার এটি নেওয়াই যথেষ্ট। পঞ্চম উপায়, মৌরি। খাওয়ার পর 1 চামচ মৌরি চিবিয়ে খাও। এটি শুধু মুখকে ফ্রেশ রাখে না, বরং হজম প্রক্রিয়াকেও হালকা ও মসৃণ করে। ষষ্ঠ উপায়, যদিও এটি আপনার রান্নাঘরে নাও থাকতে পারে, তবে আয়ুর্বেদিক দোকান বা পূজার সামগ্রীর দোকানে অবশ্যই পাবেন। এটি হলো ত্রিফলা চূর্ণ। রাত্রে ঘুমানোর আগে 1 চামচ ত্রিফলা গরম জলের সঙ্গে খেতে হবে। এটি আঁত পরিষ্কার করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পরের দিনের জঠরাগ্নিকে প্রশস্ত করে তোলে। নাম্বার 3, রস নির্মাণ ক্রিয়া। যেমন আমি আগেই বলেছি, খাবার হজম প্রক্রিয়া মুখ থেকেই শুরু হয়। মুখের অগ্নি বা মুখাগ্নি যা লালা বা স্লাইভার সঙ্গে যুক্ত, সেটি হজমের প্রথম ফিল্টার। এই লালায় টাইলিন নামের এনজাইম থাকে যা খাবারের মধ্যে থাকা স্টার্চ ভাঙতে শুরু করে। যদি খাবার মুখেই ভালোভাবে চিবিয়ে রসের আকারে পাকস্থলিতে যায় তাহলে জঠরাগ্নির কাজ অনেক সহজ হয়ে যায়, কিন্তু আমরা যদি খাবার তাড়াহুড়ো করে গিলে ফেলি তাহলে এই প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যায়, ফলে পাকস্থলীকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, যার কারণে পেট ভারী লাগা বা অস্বস্তি অনুভব হয়। এই কারণে আয়ুর্বেদ বলে খাবারকে অন্তত 32 বার চিবিয়ে খাওয়া উচিত। এতে খাবার ভালোভাবে রসে পরিণত হয় এবং হজম প্রক্রিয়া স্বাভাবিকভাবে শক্তিশালী থাকে। অর্থাৎ অন্নকে রসের মতো করে খেতে হবে, এতটা ভালোভাবে চিবিয়ে খাওয়া উচিত যাতে শক্ত খাবারও তরলে পরিণত হয়। নাম্বার 4, আহার মর্যাদা। আমাদের পাকস্থলীর চর্ণন ক্রিয়া তখনই ঠিকভাবে কাজ করে যখন ভিতরে কিছুটা জায়গা খালি থাকে। যদি আমাদের পেটকে 100% ভর্তি করে ফেলি তাহলে খাবার ঠিকভাবে নাড়াচাড়া করতে পারবে না এবং ভিতরেই পচে যেতে শুরু করবে। আয়ুর্বেদে এই অপরিপাক খাবারকেই বলে আম, যা ধীরে ধীরে শরীরে বিষে পরিণত হয়। তাই আয়ুর্বেদে বলা হয়েছে পেটের 50% অন্ন, 25% জল এবং 25% ফাঁকা স্থান রাখা উচিত। যখন ভেতরে এই ফাঁকা জায়গা থাকে তখনই পাকস্থলীর অগ্নি ও হজম প্রক্রিয়া দুটোই সক্রিয় ও সুষম থাকে। তাই পেট পুরে খাবার খাওয়া একদমই উচিত নয়। এই ছোট্ট অভ্যাসটাই স্থূলতা ও অ্যাসিডিটি এবং অলসতা এই তিনটিকেই রোধ করতে পারে। নাম্বার 5, মিতাহার তত্ত্ব। আয়ুর্বেদে বলা হয়েছে আমাদের অগ্নির যোগসূত্র সূর্যের সঙ্গে যুক্ত। সকালের অগ্নি বা জঠরাগ্নি ধীরে ধীরে জাগ্রত হতে থাকে, তাই সকালবেলার খাবার অর্থাৎ ব্রেকফাস্ট হতে হবে হালকা ও সহজপাচ্য। দিনের মোট খাবারের প্রায় 20 থেকে 25% মতো ব্রেকফাস্টে তুমি খেতে পারো ফল, দুধ, দুগ্ধজাত খাবার, হালকা উপমা, পোহা, ওটস, বাদাম বা শুকনো ফল। দিনের মধ্যভাগে অর্থাৎ দুপুর বেলায় সূর্য তার সবচেয়ে শক্তিশালী অবস্থায় থাকে এবং এই সময় শরীরের হজম শক্তিও সর্বাধিক ও সক্রিয় থাকে। তাই দিনের সবচেয়ে বড় ও ভারী আহার হওয়া উচিত দুপুরের খাবার। এটি হওয়া উচিত দিনের মোট খাবারের প্রায় 40 থেকে 50%।
লাঞ্চে তুমি নিতে পারো রুটি, ডাল, ভাত, সবজি, ঘি, স্যালাড, এটি সর্বোত্তম সংমিশ্রণ। এরপর আসে রাত্রিকালীন আহার অর্থাৎ ডিনার। এটি সবসময় সূর্যাস্তের আগেই হওয়া উচিত, কারণ রাত্রে শরীরের জঠরাগ্নি দুর্বল হয়ে যায়। তাই রাতের খাবার হতে হবে হালকা, সহজপাচ্য, প্রায় দিনের মোট আহারের 20 থেকে 25%। ডিনারে তুমি নিতে পারো খিচুড়ি, হালকা রুটি, সবজি, স্যুপ বা দুধ। এই ভিডিওতে এতটাই। দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।